আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন fidnews24.com এর নিয়মিত ফেসবুক লাইভ শো শামীম স্লাইড। আর আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামীম হাসান রয়েছি আপনাদের সাথে। আর আজকে শামীম স্লাইড আমাদের সঙ্গে রয়েছেন একজন অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন বিজন কুমার বসাক, নার্সিং অফিসার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন, একটি যুদ্ধে আপনি গিয়েছেন, কিন্তু একটি যুদ্ধে কিন্তু একজন আহ যিনি আর্মি অফিসার, উনি কিন্তু সবকিছু নয়। সেখানে কিন্তু শরীর থাকে, সেখানে কিন্তু অসংখ্য লেভেলের অসংখ্য মানুষ যুক্ত থাকে। তারপর কিন্তু একটি যুদ্ধে জয়ী হয়। ঠিক সেরকম চিকিৎসা বিজ্ঞানী কিন্তু একজন চিকিৎসক অথবা একজন অন্য কোনো ব্যক্তি এককভাবে কোনো কিছু নয়। একজন মানুষ অসুস্থ হলে তাকে রোগটা ঠিক করার জন্য যে চিকিৎসা দরকার সেটি দেয়, কিন্তু তাকে সুস্থ করার জন্য যে যত্ন, যে সেবা যেটি দরকার সেটি কিন্তু করে একজন নার্সিং পেশাজীবী। এবং তারাই কিন্তু একজন রোগীর সংস্পর্শে থেকে, কাছে থেকে মায়া মমতা দিয়ে তাকে কিন্তু সুস্থ করে তোলে। তাই আমরা মনে করি এই কোভিড-19 এই সময় কিন্তু একজন চিকিৎসা পেশাজীবীদের অন্যান্য বিভাগের মতো নার্সিং বিভাগে যারা রয়েছেন তাদের অবদান অস্বীকার্য, এবং তারা অন্যতম সৈনিক। আর আজকে আমরা সেই নার্সিং পেশা সম্পর্কে জানবো, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তাদের ভূমিকা নিয়ে কথা বলবো, এবং তারা এই মুহূর্তে কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেগুলো আমরা জানবো। আর জানতে জানতে আমরা চাই আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হন। আপনারা আপনাদের মতামত, আপনারা আপনাদের প্রশ্ন আমাদেরকে লিখে পাঠাতে পারেন। সেজন্য কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখবেন। সেক্ষেত্রে আমাদের সঙ্গে যে অতিথি রয়েছেন তিনি আপনাদের প্রশ্নগুলো উত্তর দিবেন। জি, বিজন ভাই, আপনাদের স্বাগত জানাচ্ছি fidnews24 পক্ষ থেকে। জি, আপনাকেও স্বাগতম জানাচ্ছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা ফ্লোর করে দেওয়ার জন্য। স্পেশালি থ্যাঙ্কস ফিজিও নিউজ 24.com কে, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আর ব্যক্তিগতভাবে আপনাকে সাধুবাদ জানাচ্ছি আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। না, আসলে তো সাধুবাদ জানানোর কিছু নেই। আমরা যদি এই মুহূর্তে ফ্রন্ট লাইনে যে হিরোরা রয়েছেন, আমাদের দেশের জাতীয় বীর, আমাদের দেশে শুধু নয় সারা পৃথিবীতে, তাদেরই একজন সদস্য আপনি। এবং আপনি এই মুহূর্তে কাজ করছেন এবং এই আপনি অনেক বড় ভূমিকা পালন করছেন। তো শুরুতে আসলে একটু জেনে নিতে চাচ্ছিলাম যে আপনাদের প্রফেশন সম্পর্কে এবং ব্যক্তিগতভাবে আপনার কর্মজীবন সম্পর্কে। প্রথমত যদি বলতে হয় এই প্রেক্ষাপটে নার্সদের ভূমিকা, আপনি অলরেডি আমাকে আমাদের প্রফেশনকে একটা প্লেসমেন্ট অলরেডি করে দিয়েছেন যে আমাদের ভূমিকা অনস্বীকার্য, এবং সত্যিকার অর্থেই এই মুহূর্তে কোভিড-19 নিয়ে যে আমাদের বাংলাদেশ বলেন, অল ওভার ওয়ার্ল্ডে যে সংকট চলছে, এখানে আমরাই প্রথম, আমরা এবং অলরেডি ডক্টর, নার্স, all types of health worker are highly correlated regarding these issues. So that's why এই সকল স্বাস্থ্যকর্মীদের মধ্যে একটা বড় পোর্শন হচ্ছে নার্স। আপনি জানেন যে যতগুলো হেলথ ওয়ার্কার আছে সবাই আমরা স্বাস্থ্য রিলেটেড কাজ করি, বাট সবচেয়ে যদি পেশেন্টের টাচে যাওয়ার কথা বলেন তাহলে ডিরেক্ট রিলেশনশিপ গ্রো করা, তাদের সাথে কমিউনিকেট করা, তাদের ডিরেক্ট সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে নার্সের ভূমিকা অনস্বীকার্য। আমি প্রথমেই আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু বলতে চাই। সেটা হচ্ছে আমার নার্সিং এ পদার্পণের কথা যদি বলেন তাহলে আমার নার্সিং এর পদার্পণের প্রথম প্ল্যাটফর্ম ছিল সিআরপি নার্সিং কলেজ থেকে। আমি 2012-এ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স কমপ্লিট করেছি। এরপর আমি নার্সিং এর উপর ব্যাচেলর সায়েন্স অফ নার্সিং, যেটা পোস্ট বেসিক নার্সিং বলে, সেটা আমি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শেষ করেছি। রিসেন্টলি আই এম স্টাডিং অন মাস্টার্স ইন পাবলিক হেলথ, এমপিএস করছি আইইউবিএটি থেকে। কর্মজীবনের কথা যদি বলেন তাহলে আমি লাস্ট 6 ইয়ার্স অ্যাপোলো হসপিটাল ঢাকাতে
আমি নেফ্রোলজি ডিপার্টমেন্টে অ্যাজ এ ডায়ালাইসিস স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি। Nowadays, yet now I'm working in nephrology department, especially dialysis department uh, in Bangabandhu Sheikh Mujib Medical University. এই হচ্ছে আমার কর্মজীবন এবং স্টাডি লাইফ। সো প্রথম এখন আমি কোভিড-19 সম্পর্কে যদি বলতে হয় তাহলে এই মুহূর্তে সারা পৃথিবী একটা সংকটাপন্ন অবস্থাতে আছে এবং এই সংকটাপন্ন আশা করি এই সংকটাপন্ন অবস্থা থেকে আমরা খুব তাড়াতাড়ি উত্তরণ পাবো, এটা আমার আশাবাদ বা সারা পৃথিবীর প্রতিটা মানুষেরই আশাবাদ। তো সেই ক্ষেত্রে কোভিড-19 এর কথাই যদি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করেন, আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের যে হেলথ সিস্টেম, যেহেতু আমরা আন্ডার ডেভেলপিং কান্ট্রি, ইয়েট নাও উই আর নট ডেভেলপড কান্ট্রি, সো আমাদের কিছু সীমাবদ্ধতা, আমাদের কিছু লিমিটেশন থাকবে, এটাই স্বাভাবিক। বাট এই লিমিটেশন গুলো ওভারকাম করে আমরা যারা হেলথ ওয়ার্কার আছি তারা যে এমফেসিসটা করছি, ইট ইজ রিয়েলি ট্রিমেন্ডাস এফোর্ট আনডাউটলি। বাট এখানে যদি আপনি নার্সিং, শুধুমাত্র নার্সিং পোর্শনটা, যেহেতু আমি নার্স, সো আমি আমার জায়গা থেকে যদি নার্সিং প্রফেশনকে হাইলাইট করি, সেক্ষেত্রে আপনি দেখবেন যে সারা বাংলাদেশে নার্সিং এর যে সংখ্যাটা থাকার কথা সেইটা থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। সো ইন দ্যাট কেস হেলথ সেক্টরে নার্সিং এর যে নাম্বার অফ পিপল থাকার কথা যেহেতু সেটা নেই, সেক্ষেত্রে আমাদেরকেই এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে। তো কোভিড-19 এ নার্সের যে মেইন রোল সেটা হচ্ছে, আমরা জানি যে একটা পেশেন্ট যখন অসুস্থ থাকে, একটা পেশেন্ট যখন তার ফ্যামিলিতে থাকে, তখনই কিন্তু সে নিজেকে ইনসিকিউর এবং হেল্পলেস ফিল করে। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা জানি কোভিড যেহেতু কমিউনিকেবল ডিজিজ বাই ইনহেলেশন, বাই কন্ট্যাক্টিং অর সামথিং, সো দ্যাটস ওয়াই এইটা খুবই সচরাচর দেখা যাচ্ছে যে ফ্যামিলির সাথে তাদের একটা ডিটাচমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রটাতে একটা পেশেন্টের চেয়ে হেল্পলেস অন্য কোনো মানুষ এই মুহূর্তে নেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের সবচেয়ে মানে কাছের মানুষ বলা যায় নার্সকে, বিকজ অফ যদি আপনি আমি কোনো প্রফেশনকেই ডোমিনেট করার চেষ্টা করছি না বা কোনো প্রফেশনকে আমি ছোট করে দেখছি না, বাট যদি ডক্টরদের কথা বলেন, একটা ডক্টর একটা পেশেন্টকে ফিজিক্যালি এক্সামিনেশন করবে, ইনভেস্টিগেশন দিবে, ল্যাব ইনভেস্টিগেশন অনুযায়ী সে তার ট্রিটমেন্টগুলো প্রসিড করবে। বাট নার্সের রোলটা কিন্তু ওখানে থেমে থাকে না। নার্সের রোলটা থাকে সেখানে সেগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্ট করার জন্য। সো ইন দ্যাট কেস সেক্ষেত্রে সেই নার্সকে অবশ্যই পেশেন্টের ডিরেক্ট সংস্পর্শে যেতে হবে। সো যদি ডিরেক্ট সংস্পর্শে যেতে হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে যে নার্স যাবে বা যে নার্সরা যাবে তাদের কিন্তু ব্যক্তিগত সুরক্ষার একটা ব্যাপার আছে, কারণ প্রতিটা মানুষেরই আমাদের নিজস্ব ফ্যামিলি আছে। তো সেই ফ্যামিলির সিকিউরিটির কথা চিন্তা করে হলেও আমাদের নার্সদের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজেদের, যেটাকে আমরা পিপিই বলি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, এই জিনিসটা সরবরাহ করার জন্য এবং প্রপার পিপি। আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস অফ প্রপার পিপি, আমি আপনাকে এক্সপ্লেইন করতে পারবো, বাট এটা সবাই জানে। অ্যাকর্ডিং টু WHO অনুযায়ী আমরা বাজারে অনেক পিপি দেখছি যেটা ওয়াটার অ্যান্ড এয়ার, অ্যাকর্ডিং টু WHO গাইডলাইন অনুযায়ী একটা পিপি হওয়া উচিত এয়ার অ্যান্ড ওয়াটার প্রুফ। কিন্তু এখন বাজারে যে পিপি গুলো পাওয়া যাচ্ছে বা আমাদের হেলথ সেক্টরেও কিছু পিপি আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, যে পিপি গুলো আমার মনে হয় হাইলি কোয়ালিটি এনরিচ না, অনেকটা লোকও দেখানোর মতো। সো সেই ক্ষেত্রে নার্সের ভূমিকাটা অনেক কিছু। আপনি একটা পেশেন্টকে মেন্টালি
স্যাটিসফাই করা, একটা পেশেন্টকে মেন্টাল ডিস্টারবেন্স থেকে তাকে ওভারকাম করানো, তার ডিরেক্ট সার্ভিস প্রোভাইড করা, কমিউনিকেশন বিল্ড আপ করা, এগুলো যদি চিন্তা করেন তাহলে ইন ব্রডব্যান্ড। আদারওয়াইজ যে টেকনিক্যাল ওয়ার্কগুলো আছে সেগুলো তো সবগুলোই নার্সকেই করতে হয়। তো এখন আমি যদি আমার জায়গা থেকে বলি, সেক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু একজন ডায়ালাইসিস স্পেশালিস্ট হিসেবে কাজ করি, আমার জায়গাটাতে ভালনারেবিলিটি আরো অনেক বেশি। বিকজ অফ, আপনি জানেন যে ডায়ালাইসিস ডিপার্টমেন্টে প্রতিটা পেশেন্ট, ম্যাক্সিমাম পেশেন্ট ওপিডি বেস ডায়ালাইসিস করে থাকে। তো ওপিডি বেস যখন ডায়ালাইসিস করেন, সেই পেশেন্টরা টুয়াইস এ উইকস অথবা থ্রিআইস এ উইকস সে ডায়ালাইসিস পাচ্ছে। বাট ডায়ালাইসিস নেওয়ার পরে কিন্তু সে আবার তার বাসায় ফিরে যাচ্ছে, এবং প্রতিটা ডায়ালাইসিস পেশেন্টের সাথে কোনো না কোনো অ্যাটেন্ডেন্ট তার সাথে আছে। সো আমরা যে ফিল্ডটাতে কাজ করি, এই ফিল্ডটাতে ট্রান্সমিশনের সুযোগ আরো অনেক বেশি। কেন? কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে ডায়ালিসিস, একটা পেশেন্ট, যে পেশেন্ট রেগুলারলি ডায়ালিসিস করছে, তার কিছু সিমটমস থাকে। যদি তার ক্যাথেটার থাকে, আইদার ফিস্টুলা থাকে, যে কোনো পেশেন্টের নিউমোনিয়া খুব কমন একটা সিমটম। সো লাংসে তার কনসোলিডেশন থাকতেই পারে ডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে। অন দ্য আদার হ্যান্ড, অনেক সময় হয় হাইপার ভলিমিয়া হয়ে, ফ্লুইড ওভারলোড হয়ে ডায়ালিসিস রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়। আমরা জানি যে করোনার প্রথম সিমটমস হচ্ছে টেম্পারেচার, সেকেন্ড সিমটমস হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস। তো আমার যে ডিপার্টমেন্ট, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে অ্যাজ এ নার্স হিসেবে আমার কাছে যেটা মনে হয়, দেয়ার আর হিউজ, I think actually there is no difference between the corona patient symptoms and dialysis crisis patient symptoms, because of দুইটার ক্ষেত্রে ডিস্ট্রেস এবং টেম্পারেচার থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে, যদি থাকে সেক্ষেত্রে আপনি তাকে সাসপেক্ট করতে পারছেন, বাট আপনি আইডেন্টিফাই করতে পারছেন না আনটিল ইনভেস্টিগেশন পর্যন্ত। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে এখান থেকে ট্রান্সমিশনের একটা বড় সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে ওটাতে সেই ট্রান্সমিশন যেন কম হয়, সেই ক্ষেত্রে আমরা যতটুকু পারি নিজেদেরকে একটু কনজিস্টেন্ট রেখে এবং হচ্ছে প্রপার পিপি পরে দেন পেশেন্টের কাছে যেতে। সেটি আসলে সেক্ষেত্রে আপনি বলছেন যেটি যে ডায়ালিসিস সঙ্গে যারা যুক্ত রয়েছেন ওনাদের একটু এক ধরনের আসলে তারা ভীতি ভিতরে রয়েছে, কারণ তাদেরও কিছুটা সিমটম কাছাকাছি থাকে, যেটা তাদের ভিতরে একটি জি, আমি জি, নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, আরেকবার যদি বলতেন। জি, আপনি যেহেতু বললেন যে ডায়ালাইসিস সঙ্গে যুক্ত যে পেশেন্ট যারা আসেন নিয়মিত ডায়ালাইসিসে, তো তাদের তো কিছু সিমটমের কথা বললেন, হয়তো বা সাসপেক্টেড পেশেন্টদের মতো কোভিড-19 সেক্ষেত্রে আসলে আপনারা যারা ডায়ালিসিস সঙ্গে ইনভলভ রয়েছেন, আপনাদের জন্য আসলে কিছু বিষয় কিছুটা আপনারা ভয়ে রয়েছেন এই সিচুয়েশনগুলোতে। জি, সেক্ষেত্রে হচ্ছে প্রথমত হচ্ছে আমার যেটা মনে হয় যে আমাদের যে প্রধান করণীয়টা, সেটা হচ্ছে আমাদের যে প্রথমত আমি অলরেডি বলে ফেলেছি যে আমাদের প্রপারলি যে সকল নার্স বৃন্দ বা ডক্টর কাজ করবেন, সেই ক্ষেত্রে প্রপারলি পিপিই পরিধান করতে হবে। সেকেন্ড হচ্ছে ওপিডি বেস, যেহেতু ডায়ালিসিস ডিপার্টমেন্ট, সেই ক্ষেত্রেটাতে আপনার যারা পেশেন্ট অ্যাটেন্ডেন্স আছে, পেশেন্ট অ্যাটেন্ডেন্সদের ডেফিনেটলি রেস্ট্রিক্টেড করতে হবে। যদি লাইক একটা সেশনে 20টা ডায়ালিসিস হচ্ছে, সেই 20টা ডায়ালিসিসের সাথে 20 জন মানুষ আসবে, এবং 20 জন মানুষ কিন্তু 20টা জেলা থেকে আসবে। তো কোন জেলা এফেক্টেড বা কোন মানুষটা এফেক্টেড, এইটা কিন্তু আমি বাইরে থেকে এটা আমরা বুঝতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমার যেটা প্রথম সাজেশন, সেটা হচ্ছে স্পেশালি ডায়ালিসিস ডিপার্টমেন্টের জন্য প্রথমতই হচ্ছে যে পেশেন্ট অ্যাটেন্ডেন্স আছে তাদেরকে রেস্ট্রিক্টেড করতে হবে। সেকেন্ডারিলি হচ্ছে পেশেন্টদের প্রপারলি মাস্ক আর পড়তে হবে। পিপি ইজ নট মেনশনেবল, বিকজ যেহেতু আমরা ডক্টর নার্স, তারা পিপি পরিধান করছি, সেক্ষেত্রে পেশেন্টদের জন্য
এইটা জরুরি না, জরুরি হচ্ছে মাস্কটা জরুরি। এখন যদি মাস্কের কথা বলেন তাহলে আমরা কোন মাস্ক ব্যবহার করছি, সেই মাস্কটা, সেই মাস্কগুলো কি আমাদের এই ভাইরাসটা প্রোটেক্ট করতে পারছে কিনা। আপনি দেখবেন বাজারে এখন 20 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত মাস্ক পাওয়া যাচ্ছে, বাট কোন মাস্কটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কোন মাস্কটা মেডিকেল ইথিক্স অনুযায়ী প্রোটেক্ট করতে পারে ভাইরাসটাকে, সেইটার অনুযায়ী আপনাকে মাস্ক ওয়্যার করতে হবে। স্পেশালি যদি পারা যায়, মানে যদি পসিবল হয়, ডেফিনেটলি N95 ইজ দ্য বেস্ট চয়েস আনডাউটলি। এর বাইরে আপনি যদি প্রপারলি সার্জিক্যাল মাস্ক ইউজ করতে পারেন, ইট ক্যান বি কনসিডারেবল। সেটি তো আমাদের আসলে অনেকেই যুক্ত রয়েছেন, অনেকেই দেখতে পাচ্ছেন যারা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা লিখতে পারেন, সেটি কমেন্ট বক্সে লিখে আমাদের আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং আমরা সেটি দেখতে পারবো এবং আমরা আপনাদের মতামত সম্পর্কে জানতে পারবো। বিজন ভাই যেটি বলেছিলেন আসলে এই মুহূর্তে তো অনেক আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হচ্ছে এবং আপনারা আসলে এই মুহূর্তে এই ক্রাইসিস মোমেন্টে আপনাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তো একটু যদি আমরা ভিন্ন প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে আসলে যারা ইনভলভ হতে চায় বা যদি নার্স হিসাবে সেক্ষেত্রে আসলে তাদের ক্রাইটেরিয়া কি বা তারা আসলে কিভাবে এই প্রফেশনে ইনভলভ হতে পারে? ওকে, বেসিক্যালি আপনি জানেন যে রিসেন্টলি কিছুদিন আগে থেকেই বর্তমান আমাদের জননেত্রী বেগম জননেত্রী শেখ হাসিনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাদেরকে নার্সিং পেশাটাকে, আমাদের আগে আমরা যে তৃতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে কাজ করতাম, উনি নার্সিং পেশাকে সম্মান করেন বা নার্সিং পেশার মূল চিন্তা ভাবনা থেকেই এটাতে দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেছেন। আপনি জানেন যে আমাদের আগে যখন আমরা তৃতীয় শ্রেণীতে কর্মরত ছিলাম বা তৃতীয় শ্রেণী ওয়ার্কার হিসেবে নার্স হিসেবে কাজ করতাম, তখন আমাদেরকে নার্সিং এ আসার ক্রাইটেরিয়াটা একটু ভিন্ন ছিল। যখন 2011-এ আমাদের কারিকুলাম রিভাইজ করা হয়, তখন থেকে একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে। আমি যদি আগের কথা বলি তাহলে আগে আমাদের যে আমাদের নার্সিং কাউন্সিল, সেই কাউন্সিলটা শুধুমাত্র নার্সিং কাউন্সিল নামেই পরিচিত ছিল। এখন যেটাকে আমরা BNMC বলি, বাংলাদেশ নার্সিং কাউন্সিল অ্যান্ড বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল। তো বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের এখন নির্দিষ্ট কিছু সিলেক্টেড ক্রাইটেরিয়া আছে, যেটা পূর্ববর্তীতে ছিল। আমরা যখন এসএসসি কমপ্লিট করতাম, এসএসসি কমপ্লিট করার পরে 4 বছরের একটা ডিপ্লোমা, বাট 2011 থেকে এটাকে কারিকুলাম রিভাইজ করার পর থেকেই আপনার কারিকুলাম রিভাইজ করার পর থেকে নার্সিং ডিপ্লোমা ইন নার্সিংটা 3 বছরের ডিপ্লোমা ইন নার্সিং শুরু হয়েছে 2011 থেকে। আর অন দা আদার হ্যান্ড আমাদের এখন ইউজুয়ালি 3টা কোর্স নার্সিং এ বিএনএমসির আন্ডারে বা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 3টা কোর্স। একটা হচ্ছে আপনার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, একটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, আর একটা যেটা ব্যাচেলার সায়েন্স অফ নার্সিং, যেটা বিএসসি নার্সিং বলি। বিএসসি নার্সিং বিএনএমসির অনুমোদিত এবং হচ্ছে ঢাকা ভার্সিটির অ্যাফিলিয়েটেড, এবং ঢাকা ভার্সিটি যেটাকে কন্ডাক্ট করে। তো দুইটা ক্ষেত্রে নার্সিং এ আসার ক্রাইটেরিয়া হচ্ছে আফটার কমপ্লিশন ইয়ার ইন্টারমিডিয়েট, আফটার কমপ্লিশনের ইউর এইচএসসি। যখন আপনি এইচএসসি কমপ্লিট করবেন, যদি আপনি বিএসসি ডিরেক্ট, যেটা বেসিক বিএসসি বলি আমরা, বেসিক বিএসসি তে যেটা ব্যাচেলার সায়েন্স অফ নার্সিং, এটাতে আপনি ভর্তি হতে চাইলে আপনাকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটাতেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড ম্যান্ডেটরি। যদি আপনি 3 বছরের ডিপ্লোমা, যেটা
আপনার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এটাতে আসার জন্য আপনাকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হবে, সাথে হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আসতে পারেন। মিডওয়াইফারির ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া, আপনি এসএসসি এবং ইন্টারমিডিয়েট যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারেন। আর একটা কোর্স আছেন যেটা পোস্ট বেসিক নার্সিং বলা হয়। তো পোস্ট বেসিক নার্সিংটাও ঢাকা ভার্সিটি কন্ডাক্ট করেন, এবং পোস্ট বেসিক নার্সিংটা হচ্ছে আফটার কমপ্লিশন ইয়ার ডিপ্লোমা। আপনি ডিপ্লোমা 3 বছর কমপ্লিট করলেন, 3 বছর কমপ্লিট করার পরে দেন আপনি 2 বছরের আপনার পোস্ট বেসিক নার্সিং করতে হবে। তাহলে তখন আপনি অ্যাজ এ বিএসসি নার্সিং হোল্ডার হিসেবে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আসলে আপনাদের কর্মক্ষেত্রগুলো বা এই মুহূর্তে বাংলাদেশে আসলে সিচুয়েশনটি কেমন রয়েছে? ওকে, আপনি জানেন যে হোল ওভার দ্য ওয়ার্ল্ডে নার্সিং এর ডিমান্ড ম্যাক্সিমাম লেভেলে। অন দ্য আদার হ্যান্ড, সেটার তুলনায় বাংলাদেশে নার্সিং এর চাহিদা অনেক বেশি। বাট ভেরি আনফর্চুনেট, আপনার অ্যাকর্ডিং টু WHO অনুযায়ী একজন ডক্টরের এগেইনস্টে 4 জন নার্স থাকার কথা। সো সেই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে আছে। সো গভর্নমেন্টই এখনো প্রচুর পরিমাণ নার্সের চাহিদা আছে। যেহেতু আমি আগেই বলেছি বাংলাদেশ আন্ডার ডেভেলপিং কান্ট্রি, তো একদিনে চাইলেই এগুলো দূর করা সম্ভব না। তো এর বাইরে আপনার বাংলাদেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে, যে হসপিটালগুলোতে আমাদের কাজের সুযোগ আছে। এছাড়া আপনি এনজিও বলেন, যে কোনো ইউনিভার্সিটি বলেন, যে কোনো প্রাইভেট বা স্বায়ত্তশাসিত যে ইউনিভার্সিটিগুলো, এখানে নার্সিং এর পোস্ট আছে। ডিস্ট্রিক্ট লেভেলে সিভিল সার্জনের আন্ডারে কাজ করার জায়গা আছে। এছাড়া হচ্ছে কমিউনিটিতে কাজ করার জায়গা আছে। তো এই মুহূর্তে বাংলাদেশের নার্সিং এর যে জব সেক্টরের কথা বলছেন, বা নার্সিং এর যে জব অ্যাভেলেবিলিটির কথা বলছেন, এখন পর্যন্ত যে পরিমাণ নার্স আছে তার চেয়ে অনেক বেশি জব ভ্যাকেন্সি রেডি করা আছে, বাট নার্স এই মুহূর্ত পর্যন্ত নার্স অ্যাভেলেবল না। যদি আপনি মিডওয়াইফারি কথা বলেন, সেক্ষেত্রে বর্তমান সরকারের 2021 সাল পর্যন্ত তাদের একটা রোড ম্যাপ আছে। 2021 সাল পর্যন্ত যত ডিপ্লোমা ইন মিডওয়াইফারি থেকে যারা পাশ করবেন, তারা সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে তারা পদায়ন পাবেন। প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে এখন পর্যন্ত তারা মিডওয়াইফারি নার্সকে রিক্রুট করার সুযোগই পাচ্ছে না। তাদের চাহিদা, আমি এটা আপনাকে জাস্ট বলছি হচ্ছে চাহিদার ক্ষেত্র। তো অল ওভার, এছাড়া যেটা সবচেয়ে বড় মানে অপরচুনিটি, সেটা হচ্ছে আমরা নার্সিং থেকে চাইলে খুব ইজিলি দেশের বাইরে যেতে পারি। সেটা জব পারপাস হতে পারে, সেটা স্টাডি পারপাস হতে পারে। সেটি তো আমরা আসলে জানছিলাম অনেক গুরুত্বপূর্ণ কথা, বিশেষ করে সম্পর্কে, এবং আপনারা যে এই মুহূর্তে যতটা গুরুত্বপূর্ণ কাজ করতেন সেগুলো সম্পর্কে। আমরা আসলে একদম সময় শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে শেষ মুহূর্তে একজন নার্সিং অফিসার হিসেবে আপনি আপনার পেশেন্টদের এবং এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকলের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? অ্যাজ এ নার্সিং অফিসার হিসেবে এই মুহূর্তে আমার সবার জন্য যেটা মেসেজ, সেটা হচ্ছে স্টে অ্যাট হোম। বাসায় থাকতে হবে, এটার কোনো বিকল্প নেই। আপনারা জানেন যে আজকে যে গত 24 ঘন্টায় যে করোনা আক্রান্তের সংখ্যা, ইট ওয়াজ রিয়েলি ট্রিমেন্ডাস, অ্যান্ড এইটা ডে বাই ডে কিন্তু বাড়ছে, কমছে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা যত বেশি সচেতন হতে পারবো,
আমরা এই রেটটাকে তত বেশি কমিয়ে আনতে পারবো। আর আমার সহকর্মী বা আমার সহযোদ্ধা যারা আছে, স্পেশালি এমডিটি মাল্টিডিসিপ্লিনারি টিমে, সেখানে ডক্টর, নার্স, ফিজিওথেরাপিস্ট, পিসিএ, ক্লিনার, হাউসকিপিং, হোয়াট এভার, যারা একটা পেশেন্টের টাচে আসেন বা যারা একটা পেশেন্টকে নিয়ে কাজ করেন, সবার জন্য আমার একটাই মেসেজ, আপনারা পেশেন্টের কাছে যান, কিন্তু নিজের সুরক্ষাটাকে নিজের সুরক্ষা বিবেচনা করে দেন পেশেন্টের কাছে যান। তার মানে আমি বলার চেষ্টা করছি যারা হেলথ ওয়ার্কার আছেন তাদেরকে হসপিটালে যেতেই হবে, বাট সেটা যেন প্রপারলি পিপি পরিধান করে হোক। আর সাথে গভর্নমেন্টের যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলো আমরা মেনে চলি। এবং ফাইনালি একই কথা, স্টে অ্যাট হোম, বাসায় থাকতে হবে, এটার কোনো বিকল্প নেই। সেটি আসলে আমরা কথা বলছিলাম নার্সিং প্রফেশন সম্পর্কে, এবং আমরা জানছিলাম যে এই মুহূর্তে তাদের যে ভূমিকাগুলো তারা এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ মানে যে কাজ সম্পাদন করছেন, এই ভূমিকা পালন করছেন আসলে আমাদের জাতির জন্য, পৃথিবীতে আসলে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কোভিড-19 এই সময়টিতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পরবর্তী প্রোগ্রাম সন্ধ্যা ৭টায়, সেই প্রোগ্রামটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।